হ্যালো বন্ধুরা, শর্টসঅ্যাপে আপনাদের সবাইকে স্বাগত। ভাবুন তো একবার, দুর্গাপূজার আর মাত্র কয়েকটা দিন বাকি। শহর জুড়ে উৎসবের প্রস্তুতি, প্যান্ডেলে প্যান্ডেলে শেষ মুহূর্তের ব্যস্ততা। ঠিক তখনই আকাশ ভেঙে নামল এক অভূতপূর্ব বৃষ্টি, এক অসুর বৃষ্টি, যা কয়েক ঘণ্টার মধ্যে আনন্দনগরী কলকাতাকে পরিণত করল এক ভ্যানিসে। কিন্তু রোম্যান্টিক ভ্যানিস নয়, এক বিভীষিকাময় জলমগ্ন শহরে। গত ২৩শে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার রাতের সেই বৃষ্টি সাম্প্রতিক সব রেকর্ড ভেঙে দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, এটা কি শুধু একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে বছরের পর বছর ধরে চলা প্রশাসনিক অবহেলা, অপরিকল্পিত নগরায়ন আর দুর্নীতির এক ভয়াবহ চিত্র? কেন এক রাতের বৃষ্টিতে ভারতের অন্যতম সেরা মেট্রো শহরের এই অবস্থা হল? আজকের এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব। আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব ঠিক কী ঘটেছিল সেই রাতে, শহরের কোন কোন এলাকা ভেসে গিয়েছিল, কত মানুষের জীবন বিপন্ন হয়েছে, আর এই বিপর্যয় কলকাতার ভবিষ্যৎ নিয়ে কী ভয়ঙ্কর প্রশ্ন তুলে দিয়ে গেল। প্রথমে বোঝা যাক এই বৃষ্টিটা ঠিক কতটা ভয়াবহ ছিল। আবহাওয়াবিদরা একে বলছেন ক্লাউড বাস্ট বা মেঘভাঙা বৃষ্টি। কলকাতা পুরসভার মতে মাত্র ৫ ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা আগে কখনো রেকর্ড করা হয়নি। পরিসংখ্যানগুলো দেখুন, গড়িয়া কামডোহরিতে ৩৩২ মিলিমিটার, যোধপুর পার্কে ২৮৫, কালীঘাটে ২৮০। ২৪ ঘণ্টারও কম সময় শহরে মোট বৃষ্টি হয়েছে ২৫১ মিলিমিটারের বেশি, যা গত ১৩৭ বছরের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ। সহজ কথায়, যা জল এক মাসে পড়ার কথা তা কয়েক ঘণ্টায় শহরের ওপর আছড়ে পড়েছিল। কিন্তু কেন হলো এই বৃষ্টি? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এর মূল কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি শক্তিশালী নিম্নচাপ। মজার বিষয় হল, এই দুর্যোগ কিন্তু অপ্রত্যাশিত ছিল না। আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য লাল সতর্কতা জারি করেছিল, অর্থাৎ প্রশাসন জানত যে ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে। পূর্বাভাস থাকা সত্ত্বেও কেন এই পরিণতি, সেই প্রশ্নে আমরা একটু পরেই আসছি। এই বিপুল পরিমাণ বৃষ্টি শহরের ভূগোলটাকে বদলে দিয়েছিল। চলুন দেখি শহরের কোন কোন অংশের কী অবস্থা হয়েছিল। এবারের প্লাবনের কেন্দ্রবিন্দু ছিল দক্ষিণ কলকাতা। শহরের সবচেয়ে অভিজাত এলাকাগুলোর মধ্যে অন্যতম বালিগঞ্জকে দেখে মনে হচ্ছিল নদী। বালিঘাটের রাস্তাঘাট জলের তলায়। পাটুলি, গড়িয়া, বেহালার মতো এলাকাগুলো ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে এক কোমর জলের নিচে ছিল। মানুষের বাড়ির একতলায় জল ঢুকে আসবাবপত্র আর দরকারি জিনিসপত্র সব নষ্ট হয়ে যায়। কিন্তু এই বিপর্যয় শুধু দক্ষিণে সীমাবদ্ধ ছিল না। মধ্য কলকাতার কলেজ স্ট্রিট থেকে আমহা স্ট্রিট থেকে শুরু করে উত্তর কলকাতার ঠনঠনিয়া সবই ছিল জলমগ্ন। এমনকি পরিকল্পিত উপনগরী বলে পরিচিত সল্টলেক এবং নিউ টাউনও রেহাই পায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অভিযোগ করেন যে মেট্রো রেলের নির্মাণ কাজের আবর্জনা ফেলে নিকাশি ব্যবস্থা বন্ধ করে দেওয়ার ফলেই এই এলাকাগুলো ডুবেছে। অর্থাৎ পুরনো কলকাতার অপর্যাপ্ত নিকাশি ব্যবস্থা যেমন এই বিপুল জল সামলাতে পারেনি, তেমনি নতুন কলকাতার অপরিকল্পিত উন্নয়নও এই বিপর্যয়কে আরও ভয়ঙ্কর করে তুলেছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বড় মূল্য চোকাতে হয় সাধারণ মানুষকে, তাদের জীবন দিয়ে। আর এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সরকারি এবং বেসরকারি তথ্য অনুযায়ী এই জলমগ্ন কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৭ থেকে ১১ জন। ভাবুন একবার, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে একটা মেট্রো শহরে মানুষকে বিদ্যুতের তারে জড়িয়ে মরতে হচ্ছে। বেনিয়াপুকুর, গড়িয়াহাট, বেহালার মতো বিভিন্ন জায়গায় এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে। এই মৃত্যুগুলো নিছক দুর্ঘটনা নয়, এগুলো সরাসরি পরিকাঠামোগত ব্যর্থতার প্রমাণ। শুধু প্রাণহানি নয়, গোটা শহরের যোগাযোগ ব্যবস্থা সেদিন সম্পূর্ণ ভেঙে পড়েছিল। মেট্রোর লাইনে জল জমে যাওয়ায় উত্তর দক্ষিণ মেট্রোর পরিষেবা ঘণ্টার পর ঘণ্টা বন্ধ ছিল। শিয়ালদহ দক্ষিণ শাখায় সকালে কোনো ট্রেনই চলেনি। হাওড়া ডিভিশনেও একই অবস্থা। রাস্তায় কোমর জল থাকায় বাস, ট্যাক্সি প্রায় উধাও। তীব্র যানজটে আটকে ছিল গোটা শহর। এমনকি কলকাতা বিমানবন্দরের রানওয়েতেও জল জমে যায়। ৩০টিরও বেশি ফ্লাইট বাতিল হয় এবং ৫০টিরও বেশি দেরিতে ছাড়ে। এর পাশাপাশি ছিল বিদ্যুৎ বিভ্রাট।
বহু এলাকা ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে ডুবেছিল, যার ফলে পাম্প না চলায় দেখা দেয় তীব্র পানীয় জলের সংকট। অনলাইন ডেলিভারি পরিষেবা বন্ধ ছিল, দোকানে জল ঢুকে ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়। আর সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য ছিল দুর্গাপুজোর যে প্যান্ডেলগুলো নিয়ে এত উন্মাদনা, সেগুলো জলের তলায় চলে গিয়েছিল। এত বড় একটা বিপর্যয়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এর জন্য দায়ী কে? আর তখনই শুরু হয়ে যায় রাজনৈতিক দোষারোপের পালা। কলকাতা পুরসংখ্যা বা সিএমসি জানায় তারা শহরের ৮২টি পাম্পিং স্টেশন চালিয়েছে, অতিরিক্ত পাম্প নামিয়েছে, কিন্তু তাদের সামনে দুটো বড় চ্যালেঞ্জ ছিল। এক, বৃষ্টির পরিমাণ ছিল ধারণার বাইরে, আর দুই, গঙ্গায় জোয়ার থাকায় লকগেটগুলো বেশিক্ষণ খোলা রাখা যায়নি, ফলে জল নামার গতি ছিল খুব ধীর। মেয়র ফিরহাদ হাকিমকে রাস্তায় নেমে পরিস্থিতি তদারকি করতে দেখা গেছিল, যদিও তিনি প্রথমে নিজেকে অসহায় বলে মন্তব্য করেছিলেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিপর্যয়ের জন্য মেট্রো রেলের নির্মাণ এবং বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসির দিকে আঙুল তোলেন। অন্যদিকে বিরোধী দল বিজেপি অবশ্য এই যুক্তি মানতে নারাজ। তারা এই বিপর্যয়কে প্রাকৃতিক নয় বরং মনুষ্য সৃষ্ট বলে দাবি করেছে। তাদের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে দুর্নীতি, জলাভূমি ভরাট, অবৈধ নির্মাণ আর নিকাশি ব্যবস্থার রক্ষণাবেক্ষণের অভাবেই কলকাতার এই অবস্থা। তাদের মতে, আবহাওয়া দপ্তরের সতর্কতা থাকা সত্ত্বেও প্রশাসন কোনো প্রস্তুতি নেয়নি। সত্যিটা হয়তো এই দুই অভিযোগের মাঝখানেই কোথাও লুকিয়ে আছে, কিন্তু এই দোষারোপের খেলায় সাধারণ মানুষের দুর্ভোগের কথাটিই হারিয়ে যায়। এই বিপর্যয়টা শুধু কয়েক ঘন্টার বৃষ্টি আর জল জমার গল্প নয়, এটা আসলে জলবায়ু পরিবর্তনের যুগে দাঁড়িয়ে থাকা একটা শহরের ভেঙে পড়ার জীবন্ত উদাহরণ। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে দশকের পর দশক ধরে চলা অপরিকল্পিত নগরায়ন আর পরিকাঠামোর প্রতি অবহেলা একটা শহরকে কতটা অসহায় করে তুলতে পারে। এই ঘটনা কলকাতার সামনে কিছু কঠিন প্রশ্ন রেখে গেছে। এক, আমাদের শহরের পরিকাঠামো কি ভবিষ্যতে এই ধরনের চরম আবহাওয়া সামলাতে প্রস্তুত? দুই, উন্নয়ন এবং পরিবেশের মধ্যে ভারসাম্য রাখাটা কি শুধুই বইয়ের কথা হয়ে থাকবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ধরনের প্রতিরোধযোগ্য মৃত্যু আর বিপুল ক্ষয়ক্ষতির জন্য দায়বদ্ধতা কবে নিশ্চিত হবে? এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করে দেবে যে কলকাতা কি ভবিষ্যতে এমন দুর্যোগে আবার ডুবে যাবে, নাকি এই বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এক নতুন জলবায়ু সহনশীল শহর হিসেবে নিজেকে গড়ে তুলবে। এই বিষয়ে আপনার কি মত? আপনার এলাকাতেও কি এমন জল জমার সমস্যা আছে? আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই বিশ্লেষণটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরও ইনডেপথ রিপোর্টের জন্য শর্টস আপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।